আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে ভাই ক্লাসে যুক্ত হয়েছো, দেখো তো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং লাইভ ক্লাসটা স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও সবাই, যারা ইতিমধ্যে ভাই যুক্ত হয়েছো। আর তোমরা যারা যুক্ত হয়েছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আহ একটা কথা বলে রাখি, ক্লাস শুরুর পূর্বে যে আমাদের গতদিন ক্লাস হয়নি, এটা একটু সমস্যা ছিল। তো তার আগের দিন কিন্তু আমরা ক্লাস কন্টিনিউ ছিলাম, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমাদের এখানে নেটের সমস্যার কারণে, ঠিক আছে, টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের ক্লাসটা কেটে গেছিল, ঠিক আছে। তো তার জন্য খুবই দুঃখজনক ব্যাপার ছিল এটা। তো যাই হোক, তো আমরা ওইটারই আর কি অধ্যায় তৈরি করছিলাম কতদিনের আগের দিন, ঠিক আছে, সাধারণ গণিতের। তো আজকে আমরা 13-র যে বাকি এমসিকিউ গুলো আছে সসীম ধারা, ঠিক আছে, তো এই সসীম ধারা বাকি এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করবো, ওকে। আচ্ছা, আহ, তো সবাই একটু ক্লাসে জয়েন হয়ে যাও। আচ্ছা, আমার এখন সবকিছু ক্লিয়ারই আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, সবাই একটু শেয়ার করো ভাইয়া। আচ্ছা, আমি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ওকে, আমার সাথে সাথে একটু সবাই শেয়ার করো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমার ইতিমধ্যে অনেকে ক্লাসে যুক্ত হয়েছে ভাইয়া, সবাই একটু ক্লাসে শেয়ার করুন। আহ, তারপর আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসে শুরু করে দেবো। আজকে আমাদের যে বিগত ধারাবাহিক ক্লাসে আমরা 13 অধ্যায় করছিলাম, তাই না, সাধারণ গণিতের অধ্যায় 13 সসীম ধারা। তো সসীম ধারা আমরা অর্ধেক পর্যন্ত গেছিলাম। তো তারপরে হঠাৎ করে আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে লাইভ ক্লাসটা বন্ধ হয়ে গেছিল, তাই না। তো আজকে আমরা বাকি এমসিকিউ গুলো দেখবো, ঠিক আছে। আর একটা কথা বলি ভাইয়া, আমাদের এমসিকিউ ক্লাসগুলো কিন্তু প্রতিদিন ক্লাস হবে এখানে আমাদের এই জাহেদুল ম্যাথকার এখানে প্রতিদিন ক্লাস হবে রাত 9টায়, ঠিক আছে। তো সপ্তাহে আমরা 6 দিন ক্লাস নেব। আর যদি শুক্রবারও দরকার হয় সেটা আমি পোস্ট করে জানিয়ে দেবো, ওকে। তো সপ্তাহে 3 দিন সাধারণ গণিত, 3 দিন উচ্চতর গণিত। তো আহ শনি সম্বুধ সাধারণ গণিত, আর রবি মঙ্গল বৃহস্পতিবার উচ্চতর গণিত, ওকে। সবাই একটু রুটিনটা লিখে রাখো।
আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা তাহলে ভাই আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, ওকে? তো তোমরা এমসিকিউ, যে এমসিকিউ গুলো আমি দিব সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। যদি সমস্যা হয় তো আমি আপনাকে, মানে আমি তোমাদের কি করে দেবো আর কি, সমাধান করে দেবো। আচ্ছা, তো তোমরা যারা ইতিমধ্যে কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করো না, এখনো শেয়ার করে দিও। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা ছিলাম অধ্যায় 13, তাই তো? সসীম ধারা। আচ্ছা, সসীম ধারা আমাদের কিছু এমসিকিউ বাকি ছিল আর কি। ওকে, তো ভাইয়া এখন থেকে আমাদের রেগুলার ক্লাস করবে, ঠিক আছে? তো সবাই একটু জুম করো। আমি জুম করে দেবো ভাই, তোমাদের যাতে দেখতে অসুবিধা না হয়। তোমরা জাস্ট একটু সমাধান করো, আমার সাথে ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখো। আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের 1 মার্ক কমন থাকবে, নিম্নে 1 মার্ক, ওকে? আচ্ছা, তো এই অধ্যায়ে গত ক্লাসে কিন্তু আমি তোমাদের মেন বই থেকে যে সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম, আর সেইগুলো তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে লাগবে এবং সৃজনশীল করার ক্ষেত্রে কিন্তু লাগবে, ওকে? আচ্ছা, তাহলে এই যে 25, এইটা সবাই একটু অ্যান্সার দাও ভাইয়া। কি বলছে এখানে? এখানে একটা ধারা দেওয়া আছে, দেখো বলছে কি, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কোনটি? তো দেখো এইগুলা কিন্তু এক সূত্র, একদম স্বাভাবিক যে সূত্রগুলো আছে সেই রকম আর কি, সেই সূত্রগুলো এখানে কিন্তু প্রথম n সংখ্যক পদ মানে কি বুঝতে পারতেছো? n সংখ্যক পদ মানে কি, এখানে এক হইতে পারে, মানে যে কোনো সংখ্যা হইতে পারে, এভাবে চলতে থাকবে, ওকে? তো দেখো সেটা যদি হয় তাহলে n সংখ্যক, এখানে কিন্তু n এর জায়গায় যে কোনো একটা সংখ্যা হইতে পারতো, ওকে? তো যেহেতু সংখ্যা দেওয়া না, যেহেতু n দেওয়া আছে, তার মানে কি এখানে দেখো, তার মানে হইবে কি, ওই সংখ্যাটার উপর ওই সংখ্যাটা যদি বর্গ করি তাহলে হয়ে যাবে। তো দেখো ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত, তার মানে কি, এইটা এইখানে আছে n সংখ্যক, তার মানে n স্কোয়ার করে দেবো, ওকে? দেখো এর প্রথম এই যে সূত্র, এই সূত্রটা কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র, তাই না? দেখো তোমাদের যদি আমি একটু মেন বইটা থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আমি একটু বের করে নিই। সসীম ধারা, তাই তো? আচ্ছা, 249, আচ্ছা, সমস্যা নেই। এই যে যেটা বলছিলাম, এই যে সূত্রগুলো ভাইয়া, এই যে সূত্রগুলো তোমাদের ভালো করে জানতে হবে। তো দেখো এখানে কি আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র, ওকে? এগুলো কিন্তু সমষ্টি নির্ণয় সূত্র। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র কি, দেখো এখানে কিন্তু এই যে ধারাটা দেওয়া আছে প্লাস n দেওয়া আছে, তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক মানে কি এইভাবে চলতে থাকবে, ওকে? তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এই যে হুবহু সূত্র, এই সূত্রগুলো, ঠিক আছে? এই যে 100% আমি দিয়ে রাখছি, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো শিখবে ভালো করে। তারপর এটা কি, এই যে দ্বিতীয় সূত্রটা কি, n সংখ্যক, এই যেহেতু n আছে তার মানে n সংখ্যক, আর যেহেতু স্কোয়ার, তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র, এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এইটা। একটু মনে রাখবে ভাই, এগুলো তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে কাজে লাগবে। আবার এমসিকিউ তো লাগবেই, তাই না? তো এরপরের 3 নম্বরটা যদি যাই, n সংখ্যক কি, এটা হচ্ছে ঘন, ঠিক আছে? কিউব মানে কি, ঘনের সমষ্টি, ওকে? আর এখানে যেহেতু প্লাস তার মানে সমষ্টি, তার মানে কি n সংখ্যক ঘনের সমষ্টি নির্ণয় সূত্র। এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই না? তো কি হবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় সূত্র। তো আশা করি সূত্রগুলো সম্পর্কে তোমরা আইডিয়া পেয়ে গেছো, তাই না? আচ্ছা, তো তাই যদি হয় তাহলে দেখো সেম এইটার মতো আর কি সূত্র, এইটাও একটা সূত্র, একটু মনে রাখবা যে এইভাবে যদি একটা ধারা দেওয়া থাকে, তো যদি বলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, তার মানে কি n স্কোয়ার, ওকে? এই যে তাহলে এটা সঠিক অ্যান্সার কে কে দিয়েছে দেখি। আচ্ছা, ইতিমধ্যে তোমরা অনেকেই দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়েছে ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে লাইভে যারা নতুন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, এবং সাথে সাথে যে সাজেশন এবং এডুকেশনাল কন্টেন্ট আপলোড করি যাতে সেগুলো পেয়ে যাও। আচ্ছা, ইতিমধ্যে হ্যাঁ, তো সবাই একটু ভাই অ্যান্সার করার চেষ্টা করবা, ওকে?
আচ্ছা, তাহলে আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই। ওকে, এটা কিন্তু বোর্ডে আছে ভাই, দেখো ঢাকা বোর্ড 19 এবং চট্টগ্রাম বোর্ড 22 সালে আছে। তো এর পরবর্তী এমসিকিউ তে চলে যাই আমরা। আচ্ছা, এই টাইপের এমসিকিউ এই যে 26, ঠিক আছে। তো এই টাইপের এমসিকিউ কিন্তু তোমাদের ইতিমধ্যে করিয়েছি আমি, এগুলো তোমাদের জাস্ট বাসায় প্র্যাকটিস করলে হবে। এর সূত্রটা ইতিমধ্যে দেখাইছি, এখানে দেখো, এটা যদি তোমাদের একটু বোঝাই তাহলে বুঝতে পারবা। এই যে 26, দেখো ভাইয়া, এইখানে সূত্রটা কি বলছে, সরি, এখানে দেখো ধারাটা কি আছে, 1 2 3, তো এইভাবে প্লাস ডট ডট প্লাস 15 স্কয়ার বছর সমান সমান কত। ওকে, তো যেহেতু প্লাস তার মানে কি, অবশ্যই সমষ্টি, যেহেতু প্লাস চিহ্ন আছে তার মানে সমষ্টি। আর এখানে যেহেতু 1 2 3 এইভাবে চলতে থাকবে, তার মানে স্বাভাবিক সংখ্যা, তাই না? তো আর এখানে যেহেতু বর্গ আছে, তার কি এন সংখ্যক কি বল, কোন সূত্রে অ্যাপ্লাই করবো ভাইয়া, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্রে অ্যাপ্লাই করবো। ওকে, ক্লিয়ার। তো দেখো, তাই যদি হয়তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, প্রশ্নগুলো ধরতে হবে। যদি প্রশ্ন ধরতে পারো তাহলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। ওকে, তো এই সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের নির্ণয় সমষ্টির সূত্রটা কি বলতো, এই যে এখানে দেওয়া আছে, এই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ওকে, তো এইটা কিন্তু আমি তোমাদের সূত্র কিন্তু ইতিমধ্যে একদম ক্লাসের শুরু থেকে দেখিয়ে দিয়েছি মেন বই থেকে। তো এখানে জাস্ট এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করবো। আর এইখানে দেখো, এনটা কই, এই যে এন স্কোয়ার। ওকে, এনটা কইবে এই যে এন স্কোয়ার। তো এইখানে দেখো এন আছে, এখানে তো এন নাই, এখানে কিন্তু 15 স্কোয়ার আছে, এই যে ডট 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 প্লাস 15 স্কোয়ার, তার মানে কি 15 যে স্কোয়ার, এইটাকে আমরা এন ধরবো। ওকে, 15 স্কোয়ারটা রাখবে না, স্কোয়ার তো দুই ক্ষেত্রেই থাকবে, ঠিক আছে। এইখানে এন কি, এই যে এন স্কোয়ার। ওকে, এইখানে কি আছে ভাইয়া, ডট 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 প্লাস এন স্কোয়ার। তো এন, আর এইখানে ডট 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 প্লাস 15 স্কোয়ার, তার মানে এখানে এন কোনটা বলতো, এইটা আর এটা যদি তুলনা করি তাহলে এন হবে কিন্তু 15। ওকে, এইখানে এন হবে 15, তার মানে এন এর জায়গায় আমরা 15 বসাই দিলে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবো। ওকে, এটা খুবই সহজ। হ্যাঁ, তো তোমরা সবাই একটু অ্যান্সার করো 26। আচ্ছা, তোমরা ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছি যে গ বলতেছো। আচ্ছা, তো দেখি এটা কি গ হয়েছে, দেখি এইখানে, হ্যাঁ এই যে গোয়া। তো এটা 1240, ঠিক আছে। জাস্ট তোমাদের বুঝাই দিলাম। ওকে, তোমাদের তো এখন জাস্ট বুঝানো, বোঝানো ছাড়া কিছু নাই, তাই না? আর আমি শুধু বুঝিয়ে দেবো, আর তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে এই অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে ভাইয়া। ওকে, আচ্ছা, তো এবারে যদি আমি তোমাদের বলি যে 27, এইটা একটু অ্যান্সার করো তো সবাই, 27 ভাইয়া, এই যে, হ্যাঁ 27 নাম্বারে একটু অ্যান্সার করো সবাই। কি বলছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কিন্তু বলে দিচ্ছে, কয়টি প্রথম, প্রথম 10টি এখানে কিন্তু বলে দিচ্ছে ভাইয়া, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র। তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র কি, একটু বলো তো ভাইয়া, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র। এই যে ইতিমধ্যে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম আর কি, সেইটা এইখানে যেটা লেখা আছে, এই যে এই সূত্রটার ক্ষেত্রে আমরা এখানে, যদি এই সূত্রটার ক্ষেত্রে এইটাই তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টি নির্ণয় সূত্র, তাই না? আর বই থেকে দেখাইলাম মাত্র। তো এইখানে প্রথম বছর 10টি, তার মানে এনে থেকে আমরা 10 বসাই দেবো। তো 10 বসাই যদি সমাধান করি তাহলে এইটা আমরা সঠিক আনসার পেয়ে যাবে। হ্যাঁ, তোমরা সবাই একটু আনসার করো ভাইয়া, এই যে 27 এ। আচ্ছা, হ্যাঁ সবাই একটু আনসার করো। আর আমি তোমাদের একটা করে দিই, তাই না, একদম না করে দিলে তো নয়। তো সূত্রটা আগে লিখি, n × n+1 ব্র্যাকেট, তারপরে কি 2n+1, তাই তো, ডিভাইড বাই কত, 6। ওকে, তো এখন দেখো, আমরা যেহেতু 10 বছর, তো আমরা এখন 10 লিখবো। তো 10 × 10+1, আচ্ছা, 2 × 10+1, তাই তো। তো দেখো, এবারে 10 আর 1 11, তাই না? 10 আর 1 11, আর 11 আর যদি 10 গুণ করি, দেখো ভাই কত আসে, একবারে করি আমরা, 10 × 11, তাই তো। তাহলে দেখবা কত আসে বলো তো, 110 ইন্টু, আর এখানে দেখো কিন্তু ব্র্যাকেট মানে গুণ অবস্থা আছে, তো গুণ দিলাম। তো এখন দেখো, এই যে এইটার ক্ষেত্রে দেখো 2n, তার মানে কি, এই যে 10 × 2 = 20 যোগ 1, তার মানে কত, 21, তাই না? এই দেখো ভাইয়া, 10 × 20 আর যোগ 21 আর যোগ 1, তাহলে 21 আসবে। তো এখানে 21 ডিভাইড বাই 6। ওকে, তো এখন দেখো, এবারে দেখো একটু যদি আমরা কাটাকাটি করি, 6 দ্বারা যদি 110 কে কাটি, দেখো কি আসে। আচ্ছা, আমরা যদি একবার ক্যালকুলেটারে ভাগ করি তাহলে তো হয়ে যায়, তাই না? তো একটু যদি ক্যালকুলেটারে ভাগ করো, 1 1 0 × 21, তাই তো। তো ভাগ কত, 6। আচ্ছা দেখি কত আসে, 385। আচ্ছা দেখি 385 কি আছে, হ্যাঁ এই যে গ নাম্বারটাই 385। ওকে ভাইয়া, আচ্ছা এই যে তোমার ইতিমধ্যেই যারা সঠিক অ্যান্সার দিয়েছে সবাইকে ভাই ধন্যবাদ। এটা কোন চ্যাপ্টার, এটা ভাই হচ্ছে তোমার সসীম ধারা। ওকে, সসীম ধারা অধ্যায় তোমার 13। আমাদের গত ক্লাসে, এই ক্লাসটা গত ক্লাসে শেষ করার কথা ছিল, কিন্তু আমাদের শেষ পর্যায়ে আর কি হঠাৎ করে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের লাইভ ক্লাসটা বন্ধ হয়ে গেছিল, বারবার সাউন্ডের সমস্যা করছিল। ওকে, তো সেইখানে ভাবলাম যে বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমাদের আজকে করিয়ে দেবো। তো সবাই একটু ধৈর্য সহকারে এই ক্লাসটা দেখো। হ্যাঁ, তো এটা আশা করি সবাই ক্লিয়ার, এই যে এখানে সুন্দর করে করে দেওয়া আছে। তো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই পারবা। ওকে,
তো আজকের যে এমসিকিউ গুলো দেখাবো আর গত ক্লাসে যেগুলো দেখাইছি এগুলো থেকে আশা করি যদি পরীক্ষা আসে এগুলোর ভিতর থেকেই আসবে। আচ্ছা, মানে এই টাইপ থেকেই আসবে আর কি। ওকে, সবাই বুঝতে পারতেছো ভাইয়া? আচ্ছা, ওকে। তো তোমাদের ভাই ভালো করে শিখতে হবে সাধারণ গণিতের ক্ষেত্রে যে তোমাদের সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা, তাই না? তো সমান্তর দ্বারা যে সমষ্টি নির্ণয় সূত্রগুলো, গুণোত্তর দ্বারা সমষ্টি নির্ণয় সূত্রগুলো, এগুলো ভালো করে শিখতে হবে, ঠিক আছে? একটু মনে রাখবা, আর বারবার ম্যাথ করলে এগুলো অটোমেটিক মনে থাকবে। তো তাহলে আমরা একটা কাজ করি, এরপর পরবর্তী এমসিকিউ তে চলে যাচ্ছি, চট্টগ্রাম বোর্ড 2015। ওকে, তো তোমরা সবাই একটু অ্যান্সার করবে, এগুলো খুবই সহজ এমসিকিউ। আমরা প্রথমে ক্লাসগুলো শুরু কি জানো, আমরা প্রথমে কঠিন গুলো দেখি, তারপর শেষের দিকে সহজ গুলো দেখি। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এই যে 12 নম্বরটা সবাই অ্যান্সার করো তো ভাইয়া, দেখি 12 নম্বরটা কে কে পারো। হ্যাঁ, তো 12 নম্বরটা, এই যে 12 নম্বরটা, সবাই 12 নম্বরটা একটু অ্যান্সার করো ভাইয়া। এটা কি বলা আছে দেখো ভাই, তোমাদের একটু বুঝে তাহলে তোমরা বুঝতে পারবো। দেখো ভাইয়া, বাস কি 6 9 6 + 9 + 12, ঠিক আছে, প্লাস ধরো বা ধারাটি কততম পদ, 93, এটা বলছে কততম পদ। এই টিভির ম্যাথ কিন্তু আমি তোমাদের করাইছি, কততম পদ 93, তো এইটা কততম পদ সেটা তো আমরা জানি না। তো আমরা ধরে নিলাম এনতম পদ 93, তো এনতম পদ যদি 93 হয়, তো এনতম পদ নির্ণয় সূত্র কি? আর যদি সেইখানে এনতম পদ নির্ণয় সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তো এইখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে, সমান্তর দ্বারা ক্ষেত্রে না গুণোত্তর দ্বারা? সসীম দ্বারা সূত্র অ্যাপ্লাই করবো না গুণোত্তর দ্বারা সূত্র অ্যাপ্লাই করবো? তো দেখো, সেটা ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো এটা সসীম দ্বারা না অসীম দ্বারা? তো দেখো, এটা আমরা বোঝার ক্ষেত্রে কি করব, প্রথমে এই পরবর্তী পদ ভাগ যদি পূর্ববর্তী পদ দিই, এইভাবে যদি করি, যদি প্রত্যেক ক্ষেত্রে যদি সমান আসে তাহলে বুঝবো এটা গুণোত্তর দ্বারা, ঠিক আছে? তো দেখো, তো কি করবো, 9/6 দিই, দেখো 3 × 6, আচ্ছা 3 দ্বারা কাটি, হ্যাঁ 3 × 6, আচ্ছা তাহলে 2 হবে। ওকে, 3 × 6 আর এই 3 3 9, তার মানে 3/2 আসে। ওকে, তো এবারে যদি আবার 12/9 দিই, দেখি কত আসে, 12/9। তো দেখো, 3 3 9, 3 4 12। তো এই ক্ষেত্রে দেখো, এইখানে আছে 3/2, এইখানে আছে 4/3। দেখো সমান আসে না। দেখো এইখানে কি সাধারণ অনুপাত সমান আসে না। ওকে, এইটা হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। ওকে, তো সমান্তর দ্বারার ক্ষেত্রে যদি করি, দেখো সমান্তর দ্বারার ক্ষেত্রে কি হয়, সাধারণ অন্তর হয়, আর গুণোত্তর দ্বারার ক্ষেত্রে হয় সাধারণ অনুপাত। তো সাধারণ অন্তর যদি করি, দেখো 9 পরবর্তী পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ মানে 6, তার মানে কত 3। তারপর দেখো 12 বিয়োগ 9, তার মানে কত 3। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু সমান, তার মানে কি, যেহেতু সেম প্রতি ক্ষেত্রে যদি একই রাশি আসে তাহলে কি করব, তাহলে অবশ্যই, তাহলে এটা বুঝলাম কি আমরা, এইটা কোন ধরনের ধারা বলতো, এটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র কি, সমান্তর ধারা এনতম পদ নির্ণয়ের সূত্র কি বলতো, a + n - 1 * d, তাই তো? n - 1 * 2, এইটা হচ্ছে কি সমান্তর দ্বারা এনতম পদ নির্ণয় সূত্র। তো আমরা বলছিলাম কি যে এইখানে ধারাটি কততম পদ 93, তো এইখানে মনে মনে ধরছিলাম যে এনতম পদ 93, এনতম পদ নির্ণয় সূত্র কি এইটা। তো যদি এনতম পদ যদি এইটা হয়, তো এইটা সমান সমান 93 রাখতে পারি, যেহেতু ধরছিলাম এনতম পদ 93। তো এনতম পদ নির্ণয় সূত্র এইটা, তার প্রশ্ন 17 অনুসারী বা প্রশ্ন মতো লিখতে পারি আমরা, এইটা সমান সমান কি 93। তো এখানে সরাসরি এখন মানগুলো বসাইলি আমরা এখান থেকে এন এর মান, এখানে যেহেতু কততম পদ বের করতে বসে, যেহেতু এন ধরছিলাম, তার মানে এখানে আমরা এই যে এন এর মানটা বের করলে আমাদের আর হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই একটু এন এর মানটা বের করি আমরা। তো দেখো আমি তোমাদের একটা করিয়ে দিই, তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো এর মান কি প্রথম পদ, এ হচ্ছে যারা প্রথম পদ, যার মানে 6 লিখলাম প্লাস, তো এন তো জানি না, তো এন বসাই দিলাম। এন এর জায়গায় থাকবে 1 * ডি, ডি কত, এখানে সাধারণ অন্তর, তো তার মানে অন্তর পাইলাম কত, হচ্ছে 3 পাইলাম, তাই না? তো এখানে 3 বসাই দিলাম, ইজ ইকুয়াল টু কত, 93। ওকে, আচ্ছা, তো এবারে দেখুন, এই যে 6 দিলাম। আচ্ছা, 6টা আমরা একটা কাজ করি, 6টা ডান সাইডে নিয়ে যাই, দেখো তাহলে কি আসে। তো এখানে কি থাকবে, n - 1 * 3, তাই তো, ইজ ইকুয়াল টু 93 তো আছে, আর এই যে +6, এটা তো ইকুয়াল টু -6 হয়ে যাবে। ওকে, তো এবারে দেখো কি করব, বা এখন 3 দিয়ে এটাকে গুণ করি, দেখো 3n - 3, তাই তো?
মাইনাস থ্রি ইকুয়াল টু দেখো 93 মাইনাস সিক্স। এখন দেখো কি করব, আহ, এই থ্রি এনটাকে এই পাশে রাখলাম আর মাইনাস এনটা মাইনাস থ্রিটাকে ডান পাশে নিয়ে প্লাস থ্রি হয়ে যাবে। তো 93 মাইনাস সিক্স প্লাস থ্রি। ওকে, তো এবারে দেখো এখানে যে থ্রি গুণ অবস্থা আছে, তো এখানে যদি আমাদের মূলত এন এর মানটা বের করতে হবে, তাই না? তো এন এর মানটা কিভাবে বের করবো, এখন এই এন লাগবে এখানে, যেহেতু এন এর সাথে থ্রি গুণ অবস্থা আছে, এই ডান পক্ষ নিয়ে ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে কি লিখবো, 93 মাইনাস সিক্স প্লাস থ্রি, তুমি একবারে করতেও পারো, সমস্যা নেই, আর ডিভাইড বাই থ্রি। ওকে, তো এখন দেখো এগুলো যদি আমরা সমাধান করি তাহলে হয়ে যাবে। তো দেখি আমরা একটু ভাগ করার চেষ্টা করি। 93 তারপর মাইনাস সিক্স প্লাস থ্রি, তাই তো, ডিভাইড বাই কত বলো তো, থ্রি। তো দেখি কত আসে, 30। দেখি 30 কোথায় আছে, এখানে কিন্তু ভাই 30 আসছে। ওকে, এন এর মান 30 চলে আসছে, এই যে করার পরে। তো দেখি 30 কি অপশনে আছে, দেখো তো, এই যে ক নাম্বার অপশনে আছে। ওকে, তো দেখো তো এখানে তাহলে ক নাম্বার সঠিক আনসার, তাই না? এই যে দেখো এখানে সুন্দর করে সমাধানটা করা আছে, আর তোমার আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে বুঝাইয়ে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা দেখি কে কে বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ কিন্তু ভাই আসবে পরীক্ষা, ঠিক আছে, তোমাদের পারতে হবে। বুঝতে পারতেছো ভাইয়া? আর সূত্রগুলো ভাই মুখস্থ করতে হয় না, তোমরা জাস্ট একটু চোখ বুঝে একটু নিজে নিজে গবেষণা করবা, চোখ বুঝে বারবার লেখবা, আর বারবার যদি প্রশ্নগুলো সমাধান করো তাহলে অটোমেটিক মনে থাকবে। ওকে, হ্যাঁ এই তো, এটা ক হবে ভাইয়া। আসলে আগেরটা তো সূত্র, ঠিক আছে, আগেরটা তো সূত্র একটু খেয়াল করো তাহলেই পারবা। ওটা জাস্ট সূত্র, ঠিক আছে, ওখানে তেমন কিছু নাই। আচ্ছা কে কে বুঝতে পারছো একটু কমেন্টে জানাও ভাইয়া। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা দেখি, আচ্ছা রেপিডলি ক্লাস, আচ্ছা আচ্ছা। তো তোমাদের যেটা বলছিলাম, তোমরা অনেকেই হয়তোবা এই যে এই যে এইটা আর কি, কোনটা ছিল, এই যে বলছিলা কোনটা জানে, এই যে প্রথম যেটা দেখাইছিলাম সেটা বোঝো নাই, তাই তো? দেখো ভাইয়া, তোমাদের প্রথমটা একটু বোঝাই আবার, কোনটা ছিল যে বলো তো ভাইয়া, এই যে 25 নম্বর, তাই না, এই যে 25, এইটা বুঝতে পারো না, তাই না? এই যে দেখো ভাইয়া, এই যে 25। তো দেখো এটা খুবই সহজ ভাইয়া, এটা তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে তো ভালো, সমস্যা নেই, কিন্তু তোমাদের আমি শিখাই দিবে বেসিক, যেহেতু তোমরা শিখতে চাচ্ছ, আমিও চাচ্ছি তোমাদের শেখাতে, ঠিক আছে। আচ্ছা, তো তাই যদি হয় তাহলে দেখো এটা আমরা প্রথমে তুলি প্রশ্নটা। কি বলছে, 1 + 3 + 5 ডট ডট বলতে ধারাটির n সংখ্যক পদের যোগফল কত, তাই না? তো দেখো যারা বুঝতে পারো না, ওকে, তো দেখো তাহলে আমরা এটা বুঝি আগে, প্রথমে ধারাটা লিখলাম 1 + 3 + 5 প্লাস ডট 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 এভাবে চলতে থাকে, তাই না? তো n সংখ্যক পদের যোগফল নির্ণয় সূত্র কি? তো আগে প্রথমে আমরা চিন্তা করবো এটা কোন ধরনের ধারা। তো দেখো আমরা যদি এটা চিন্তা করি যে আচ্ছা, যদি এটা আমরা গুণোত্তর দ্বারা ভাবি দেখি হয় কিনা। তো 3/1 তার মানে কি, দেখো 3 / 1 তার মানে থ্রি, তার মানে সমান সমান থ্রি, ঠিক আছে। আবার দেখো 5 / 3 তার মানে কি, 5 / 3, দেখো যদি গুণোত্তর দ্বারা চিন্তা করি গুণোত্তর দ্বারা হয় না, কোনোদিন এটা গুণোত্তর দ্বারা হবে না, তার মানে সমান্তর ধারা। তো দেখো যদি সমান্তর ধারা হয়, তো দেখো প্রথম পদ এ সমান সমান ওয়ান, আর এটা তো সমান্তর ধারা ক্ষেত্রে হয় কি সাধারণ অন্তর মানে ডি, তাই না? তো ডি ইকুয়াল টু কি, 3 - 1, তার মানে কি, দেখো 3 - 1 মানে টু। তো দেখো সেম যদি 5 - 3 করি তার মানে টু আসবে, তার মানে এটা একটা কি, সমান্তর ধারা, তাই তো? আচ্ছা গেল। তো আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে প্রথম n সংখ্যক পদের যোগফল কত, তাই না? তো দেখো এখন সমান্তর দ্বারা n সংখ্যক পদের যোগফল নির্ণয় কিন্তু ভাই সূত্র আছে, একদম তোমাদের মেন বই থেকে যদি দেখাই, সমান্তর ধারার n সংখ্যক পদের নির্ণয়
মানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের কিন্তু সূত্র আছে। দেখো তোমাদের একটু দেখাচ্ছি, আমি বের করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। আচ্ছা আমি একটু খুঁজতেছি, দেখি পাই কিনা। এই যে দেখো, এই যে সমান্তর ধারার, দেখো ভাইয়া এই যে এখানে সুন্দর করে লেখা আছে, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এই যে সূত্রটা হচ্ছে এইটা ভাইয়া, দেখো এই যে এইটা, এই যে এই সূত্রটা, এই এইটা হচ্ছে মেন সূত্র। তো সরাসরি আমরা এখানে সূত্রটা এখন অ্যাপ্লাই করবো, সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা n স্কয়ার পেয়ে যাবো। ওকে, সেই কারণে বলছিলাম যে ভাইয়া তোমরা একটু মুখস্থ করে রাখো ওই টাইপের অ্যান্সার গুলো, বা যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে কি করবা, তাহলে তোমরা অবশ্যই একটু সমাধান করবা। ওকে, জাস্ট একটু বেসিক বেসিক এই অধ্যায়ের যে বেসিকটা আছে সেটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি প্রশ্ন যেভাবে আসলে তুমি অ্যান্সার করতে পারবে ভাইয়া। ওকে, ভুল হবে না। হ্যাঁ, এই যে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলেই এখন আমরা এখানে সমাধানটা পেয়ে যাবো। এই সূত্রটা যদি অ্যাপ্লাই করবে কি করবো, এইখানে এন এর জায়গায় কিন্তু কোনো মান নাই, এখানে প্রশ্ন বলছে এন সংখ্যক পদের সমষ্টি, তাই না? এই যে দেখো এন সংখ্যক সমষ্টি, এই যে দেখো এন সংখ্যক পদের যোগফল, যোগফল মানে তো সমষ্টি। তো তাই যদি হয়, তো এখানে আমাদের এন এর মান নাই, তার মানে এন এর মানটাই বের করবো এখান থেকে। ওকে, সেম আগেরটার মতো। তো এন এর মান বের করবো, তার মানে কি করবো, এখানে এন যেখানে আছে সেভাবেই থাকবে। এই যে এর জায়গায় মানটা বসাবো, এর মান এ মানে প্রথম পদ, আর এই যে সাধারণ অন্তর ডি, এ আর ডি বসাবো, তারপর সমাধান করলে আমরা এখান থেকে এন এর মানটা পেয়ে যাবো। ওকে, এখন কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, তোমরা যারা বুঝতে পারো না এখন কি ক্লিয়ার ভাইয়া? এখন কি বুঝতে পারছো? আমার কি করিয়ে দেওয়া লাগবে? দেখি একটু কমেন্ট করো, যদি করিয়ে দেওয়া দরকার হয় আমি করিয়ে দেবো, সমস্যা না। একটু কাইন্ডলি একটু কমেন্ট করো যে তোমাদের করিয়ে দেওয়া লাগবে কিনা, প্রথমটা 25 নাম্বারটা, একটু কমেন্টে জানো ভাইয়া। আচ্ছা দেখি বুঝতে পারছো কিনা। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে সবগুলোর অ্যান্সার কি করে হয় এর উপর একটা ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, সমাধান, হ্যাঁ করাই জানা। আচ্ছা করিয়ে দিতে হয় ভাইয়া। দেখো, তো আমরা এইটা পেলাম, মানে পেলাম। তো দেখো এখন ওই যে সূত্রটা অ্যাপ্লাই করি। তো সূত্রটা কি জানি বলো তো? সূত্রটা ছিল কি, এন সংখ্যক দেখো এন সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র কি, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র n/2, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট, তাই তো? সেকেন্ড ব্র্যাকেট এ ইনটু কি বলো তো ভাইয়া? আচ্ছা এ প্লাস, তাই না? হ্যাঁ, n/2 ইনটু, আচ্ছা 2a, তাই তো? 2a হবে এখানে, 2a প্লাস n-1 * d। ওকে, দেখো এই সূত্রটা এখন সরাসরি অ্যাপ্লাই করবো। তো দেখো এখন আমাদের মূলত বসে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র, তো মানে এন এর মানটা বের করবো। তো দেখো এইখানে যদি তোমাদের বলতো যে 5তম পদের, মানে প্রথম পাঁচটা পঞ্চম পদের যোগফল নির্ণয় করো, তো এখানে যদি সেইভাবে আসতো, বা তোমাদের প্রথম অষ্টম পদের যোগফল নির্ণয় করো, বা প্রথম অষ্টম পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, যদি এইভাবে থাকে তাহলে বের করতে পারবো না। জাস্ট তোমরা প্রথম কি করবা, প্রথম পদ বের করবা, সাধারণ অনুপাত বা অন্তর যেটা বের করতে পারো সেটা বের করবা, তারপর সূত্রগুলো অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে বের হয়ে যাবে। ওকে, তো এইটার ক্ষেত্রে কি করবা, সাধারণ অন্তর বের করবা এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, তারপরে সূত্র অ্যাপ্লাই করবে। এখানে যদি এইখানে এই সেম প্রশ্নটাই যদি বলতো এখানে যে প্রথম 10তম পদের যোগফল কত, ঠিক আছে, যদি বলতো প্রথম 10তম পদের যোগফল কত, তাহলে কি করতা, এইখানে এন এর জায়গায় 10 বসাই দিতা, আর এর মান লিখতা, এর মানটা তো এখানেই পাইলাম, আর ডি এর মানও পাইলাম। তো এন এর জায়গায় 10 বসাই দিলে আমাদের এখানে যে আনসারটা আসছে সেটি হচ্ছে 10তম পদের যোগফল। ওকে, আচ্ছা, তো তাই যদি এখন সরাসরি মানটা বসাই আমরা, এখানে দেখো n/2 রাখলাম, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু, দেখো এর মান কত 1, তার মানে 2 রাখলাম, 2 দ্বারা 1 কে গুণ করলে তো 2 হয়, তাই 2 রাখলাম একবারে, প্লাস এখানে এন এর মান কত, এন এর মান তো জানি না, তাই না? n-1 ইনটু ডি এর মান কত পাইলাম, ডি এর মান পাইলাম 2। ওকে, আচ্ছা, তো এবার সমাধানটা করি। দেখো n/2 ইনটু, দেখো এই যে এখানে আমরা এখন কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিই 2 প্লাস, এবার গুণ করে দেখো 2n-2, তাই তো? আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো দেখো এখানে কি আসে, n/2, দেখো ভাইয়া n/2, আর এখানে দেখো এবারে আমরা একটু ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তো এখানে দেখো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, পরে দেখি আমরা কি হয়। এখানে দেখো এই +2 আর এই যে -2 বাদ যায়, +2 এবং -2 বাদ যায়, থাকে 2n থাকে শুধু। তো এখানে যেহেতু ব্র্যাকেট, তার মানে কি গুণ চিহ্ন দেবো, গুণ চিহ্ন দিয়ে 2n লাগবে এখানে। ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো এখন দেখো এইভাবে তোমরা বের করতে পারবে না ভাই, এগুলো তো এত সহজ ম্যাথ, এগুলো করিয়ে দেওয়া দরকার মানেই হয় না, আমি কিছু বুঝতে পারতেছি না। তো দেখো যেটা বলছিলাম, এইখানে ছিল 2/n, আর এখানে পাইলাম কত 2n, তাই না? তো এবার দেখো এখন কি করব, এই যে দেখো এই এই 2 আর এই 2 বাদ যায় উপরে, ঠিক আছে?
দেখো ভাইয়া কি করলাম, এই টু আর এই টু বাদ দিয়ে দিলাম। কারণ কি দেখো, বাদ দেওয়ার কারণটা কি দেখো, এইখানে কি ছিল আমাদের দেখো n/2 × 2n, তাই না? তো এখন দেখো উপরেরটা উপরে গুণ করি। তো দেখো এইখানে কি আছে, 2n ইন্টু এই 2n × n, যে এই 2n মানে কি n এর সাথে গুণ অবস্থা আছে, তাই না? তো 2n × n মানে কি 2n², 2n × n মানে 2n²। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা লসাগু করতাম, অন্যদিকে যাইতাম। যেহেতু 2n × n মানে 2n², ওকে, যেহেতু 2n তার মানে n²। আচ্ছা, গুণের ক্ষেত্রে স্কোয়ার হবে, আর যদি যোগ থাকে তাহলে লিখতাম 2n। আর নিচে কিন্তু এই যে 2 জিনিস, তো এই টু বাদ, তার মানে কি n²। তো বুঝতে পারছো ভাইয়া n² কিভাবে হইলো? এবার কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। এরপর যদি ভাই কেউ না বুঝে থাকো তাহলে আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, তোমরা যারা বুঝতে পারো না, যদি পরবর্তী বুঝতে অসুবিধা হয় তো ক্লাসটা আবার একবার রিভিশন করবে, তাহলে বুঝতে পারবে। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আমরা কোথায় ছিলাম ভাই বলতো? এই যে এখানে 12। তো এই 12 নম্বর তো আমরা ইতিমধ্যে পড়াইছি, ওকে। আচ্ছা, 12 নম্বর গেল। তো এরপরে দেখি, হ্যাঁ, তো এবারে তোমরা এইটা করবা, এইটা একটু তোমরা করবা। 11 নম্বরটা দেখি ভাইয়া, দেখি 11 নম্বরটা কে কে সমাধান করতে পারো। 11 নম্বরটা একটু সবাই সমাধান করো। কি বলছে ভাই এখানে একটু লক্ষ্য করে তাকাও, দেখো একটু যদি লক্ষ্য করো, 2+4+6+ ধারাটি সাধারণ অন্তর। দেখো এখানে বলেই দিয়েছে যে সাধারণ অন্তর, তার মানে কি এই ধারাটা কোন ধরনের ধারা, একটু কমেন্টে আমি জানতে চাচ্ছি। এখানে বলেই দিয়েছে ধারাটি সাধারণ অন্তর, বলতো সমান্তর ধারা, ওকে। সমান্তর ধারা, যেহেতু অন্তর সমান্তর ধারা, যদি অনুপাত বলতো তাহলে গুণোত্তর ধারা। তাহলে দেখো বস্তু সাধারণ অন্তর ও n তম পদের অনুপাত কোনটি? n তম পদের অনুপাত চাইছে, এখানে কিন্তু অনুপাত। তো প্রথমে এখানে এইটা থেকে আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা সাধারণ অন্তর বের করতে হবে এই ধারা থেকে, আর n তম পদ বের করতে হবে এই ধারা থেকে। তাহলে আমরা সরাসরি সূত্রে চলে যাই, দেখি ভাইয়া। দেখো, তো আমরা সূত্র অ্যাপ্লাই করি। তো প্রথম বছর ধারাটি সাধারণ অন্তর, তো এ কি আছে দেখো, এ আছে 2, আর সাধারণ অন্তর ডি, পরবর্তী পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, তার মানে 4 বিয়োগ 2, তার মানে কি 2। আবার 6 বিয়োগ 4 মানে 2, ওকে। তো পাইলাম। তো বলছে সাধারণ অন্তর, তো আর সাধারণ অন্তর ডি, তার মানে ডি পেয়ে গেলাম। এবারে লাগবে কি, লাগবে n তম পদ। তো n তম পদ নির্ণয়ের সূত্র কি? সাধারণ সরি সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্র কি বলতো? এই যে যেটা বলছিলাম, আহ, কোনটা বলতো? a+n−1 × d, এইটাই তো, তাই না? n তম পদ নির্ণয়ের সূত্র। তো আমার এখান থেকে n এর মানটা বের করলেই তো হয়ে যায়, তাই না? তো দেখো এটা খুব সমান সমান, তো এর মানটা বসাই 2 প্লাস, এবার n এর মানটা রাখবো n−1 × d এর মান কত? 2, ওকে। আচ্ছা, তো এবার দেখো সমান সমান দিয়ে, তো এখানে 2 প্লাস, এখানে দেখো 2n, তারপর কি -2, ওকে। তো এখানে দেখো এই যে, এই যেখানে দেখো কি আসে, এখানে এই +2 এই -2 বাদ যায়, তাহলে দেখো কি থাকে, থাকে 2n, তাই তো। আর আমরা এখানে পাইলাম 2n পাইলাম, এইটা কি, এইটা হচ্ছে n তম পদ। তো আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে সাধারণ অন্তর ও n তম পদের অনুপাত কোনটি। তো আগে সাধারণ অন্তর, অনুপাত মানে তো ভাগ। তো দেখো সাধারণ অন্তর পাইলাম কত, সাধারণ অন্তর d মান 2, আর যেহেতু অনুপাত বলছে তার মানে ভাগ দেবো। তো ভাগ দিলাম কত, এখন এই যে n তম পদ কত পাইলাম 2n, এই যে এখানে লাগবে কি 2n, ওকে। এটা যদি হয়, তো এবার আমরা এখন দেখো উপরে 2 নিচে 2 বাদ দিতে পারি, তার মানে থাকে কি, থাকে 1/n। আর যেহেতু অনুপাত বলছে, ভাগ মানে তো অনুপাত, তো এটাকে যদি আবার অনুপাত আকারে লিখি তাহলে এটা লিখতে পারি 1:n লিখতে পারি, 1:n, ওকে। আচ্ছা, আমাদের কি ম্যাথটা ঠিক আছে তো? আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা দাঁড়াও একটু দেখি, n তম পদের অনুপাত কোনটি। ও আচ্ছা, এইখানে দেখো 1:n কিন্তু নাই ভাইয়া, এইখানে দেখো অপশন কিন্তু 1:n নাই। তার মানে কি, তার উপরে গুলো কি আছে দেখো, এই যে এইখানে আমাদের আসছিল কি, আসছিল 2/2n, তাই না? মানে সরি 2:2n, এইটাই তো আসছিল, তাই না? তো এইটা যদি হয়, তো এইখান থেকে আমরা সরাসরি অনুপাতটা লিখে দিই, যেহেতু অপশনের মিল অপশনের সাথে তো আমাদের মিল রাখতে হবে, তাই না? তো এটা লিখতে পারি 2:2n লিখতে পারি। তো দেখো 2:2n কোথায় আছে, সেটা আনসার, এই যে খ নাম্বারটায় 2:2n আছে, ওকে। তো যদি আবার আমাদের এইভাবে থাকতো, তো এইখান থেকে এই কিন্তু বাদ দিতে পারি, থাকে কি 1/n, এই যে 1/n। তো এইটাকে আবার লিখতে পারি অনুপাত n লিখতে পারি। তো যদি অনুপাত n যদি থাকতো ভাইয়া, তাহলে এইটা আমরা, যদি অপশনে থাকতো এইটা আমরা অপশনে অ্যান্সার করতাম, তাহলে তাহলে কিন্তু এই 2:2n কিন্তু থাকতো না। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। তো আশা করি সবাই বুঝতে পারতেছো, ওকে, ডান। তো এরপরে দেখো পরবর্তীতে এই ফেরে আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। ভাইয়া তোমরা একটু শেয়ার করো, সবাই যারা এখনো শেয়ার করোনি। দেখো ভাইয়া ক্লাসগুলো করো, দেখবা মজা লাগবে, ভালো লাগবে। ম্যাথ ম্যাথ কঠিন বলতে কিছু নাই, ওকে।
আচ্ছা, তো গেল। আচ্ছা, এইটা গেল। ঠিক আছে, তো এইটা সবাই আনসার করবা, এইটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। দেখো 6 নাম্বারটার ক্ষেত্রে, হ্যাঁ, তো 6 নাম্বারটার সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। 6 নাম্বারটা খুবই সহজ MCQ। দেখো এটা কিন্তু বোর্ডে, এগুলো কিন্তু বোর্ডে আছে, প্রত্যেকটা MCQ বোর্ডে আসছে, সেই কারণে তোমাদের করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো 6 নাম্বারটার একটু অ্যান্সার করো সবাই। 6 নাম্বারটা কিন্তু খুবই সহজ। এটা করিয়ে দেওয়ার দরকার হয় না, আমার যেটা ধারণা যে এটা তোমরা পারবা, এটা আমার পড়ানো লাগবে না। হ্যাঁ, দেখি কি কি সঠিক অ্যান্সার দিতেছো। 6 নাম্বারটা, 6 নাম্বারটা, আচ্ছা। 6 D হবে, আচ্ছা দেখি, আচ্ছা। হ্যাঁ, তোমরা ঘ বলতেছো, আচ্ছা। তো এর বলছে সাধারণ অন্তর বের করতে হবে। সাধারণ অন্তর, অন্তর অন্তর বলছে, তার মানে এটা একটা সমান্তর ধারা। ওকে, ওকে। আর যদি অনুপাত বলতো তাহলে বলতাম গুণোত্তর দ্বারা। তো দেখো, তো সমান্তর দ্বারা যদি হয় তো অন্তর কিভাবে বের করবো? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। তো এই যদি বলতো এই ধারাটার ক্ষেত্রে তোমাদের সাধারণ অনুপাত বের করো, তাহলে বের করতে পারতো না? পরবর্তী পদ বিয়োগ তার, সরি, ভাগ তার পূর্ববর্তী পদ। অনুপাত বলে, অনুপাত যদি বলে তাহলে ভাগ করবা। কোন ধারা দিয়ে যদি বলো এটার অনুপাত বের করো, তার মানে কি ভাগ করবা পরবর্তী পদ বিয়োগ, সরি, পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ, এভাবে। ঠিক আছে, আর যদি বলে একটা ধারা দিয়ে যদি বলে সাধারণ অন্তর বের করো, তাহলে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তোমাদের ঘ নাম্বারটাই নিচ্ছি। এই যে সঠিক আনসার ঘ। ঠিক আছে ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরের টাইপে চলে যাই ভাই। দেখো এই যে এইটা 7 নাম্বারটা একটু সবাই আনসার করো, দেখি কে কে পারো। এই টাইপের MCQ তোমাদের ইতিমধ্যে করাইছি আমি। 7 নাম্বারটা আমি তোমাদের ইতিমধ্যে করাইছি, এই টাইপের MCQ। হ্যাঁ, তো সবাই একটু 7 নাম্বারটা আনসার করো। দেখো এখানে কি বলা আছে, একটা ধারা দেওয়া আছে, বলছে এনতম পদ কত। তো এনতম পদ আমার মানে এনের মান বের করতে হবে এখান থেকে। তো এনতম পদ নির্ণয় সূত্র কি? তো সেইটার দিকে যদি আমরা যেতে চাই, তার আগে আগে আমাদের চিন্তা করতে হবে কি, এই ম্যাথটা করার পূর্বে আমাদের চিন্তা করতে হবে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের নির্ণয় সূত্র আলাদা, গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের নির্ণয় সূত্র আলাদা। তো এটা যদি সমান্তর ধারা হয়, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো? এনতম পদ নির্ণয় সূত্র কি? A × n+1 মাইনাস, হ্যাঁ, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই তো? এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের নিষ্ক্রিয়। আর যদি গুণোত্তর ধারার ক্ষেত্রে বলে, গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি হয়, তাহলে কি হবে? A r⁴ ওকে। আচ্ছা, তোমাদের বুঝাইতে পারছি? আচ্ছা, তো সবাই একটু 7 নাম্বারটা আনসার করো। দেখে এইটা কোন কোন ধরনের ধারা। আচ্ছা, 4 - 1 তার মানে 3, আর 7 - 4 তার মানে 3, আর 10 - 7 মানে 3। তো এটা একটা সমান্তর ধারা। ওকে, 7 নাম্বারটা হচ্ছে একটা সমান্তর ধারা। সমান্তর ধারার এনতম পদ কি? A + n - 1 * d। ওকে, ইনকাম পদ নির্ণয় সূত্র কি সমান্তর দ্বারা ক্ষেত্রে? A + n - 1 * d। তাই যদি হয়, তো এখান থেকে আমরা সরাসরি a এর মানটা বসাবো আর d এর মানটা বসাবো। বসাই আমরা এখান থেকে n এর মানটা পেয়ে যাবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সাথে বলতেছো বি, খ, খ। ওকে, ওকে ভাইয়া। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমরা দেখি, এটা করিয়ে দিলাম না, কারণ একটা ম্যাথ আমি তোমাদের ইতিমধ্যে করাইছি, আর আমি যেভাবে বুঝাইলাম তোমরা যদি বুঝে থাকো, তাহলে এখানে আর করার কিছু নাই, একদম সহজ। ওকে, তো এটা গেল। তো এটা আমি তোমাদের বি ধরে নিলাম, এই যে খ। ঠিক আছে, সবাই সঠিক আনসার দিয়েছো। এই যে যেভাবে যেটা বলছি আর কি, এখানে সম্পূর্ণটা করা আছে। এগুলো আর করাইলাম না, কারণ এটা তো একদম পানি পানি, এটা তো কোনো কিছু নাই। যেগুলো একটু হার্ড বা ভিন্ন টাইপের, সেইগুলো আমি তোমাদের করে দেবো, তাই না? আচ্ছা, তো এটা গেল। তো এইটা সবাই একটু অ্যান্সার করো। এই যে 15তম পদ, তো এগুলো একই টাইপের MCQ। তো এগুলো আর করানো, আমার কাছে যেটা মনে হয় এগুলো দেখার দরকার নেই, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। একই টাইপের ম্যাথ বারবার করলে আরো সমস্যা। এই যে, ওকে, এগুলো খুবই সহজ। তো এরপরে এটা দেখে, এটাও একই টাইপের ম্যাথ, আর সেটাও স্কিপ করবো আমরা এখন, এগুলো সব স্কিপ করবো। আচ্ছা, তো 10 নাম্বারটার একটু তো সবাই আনসার করবে। এই 10 নাম্বার ম্যাথ তো কিন্তু আমরা করাইছি। দেখো ভাই 10 নাম্বার ম্যাথটা। আচ্ছা, হ্যাঁ, 10 নাম্বার ম্যাথটা একটু সবাই আনসার করো। বলছি ধারাটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা কি বলতে পারো ভাইয়া? পদ সংখ্যা মানে কি? এন। আর পদ সংখ্যা মানে এন ধরে নিব। ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, হ্যাঁ, 5, 11, 17 প্লাস ডট 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 5, 59। ঠিক আছে, তো বলছে ধারাটি পদ সংখ্যা কত। তো এই ধারাটি কোন ধরনের ধারা, সেটা আমরা আমাদের আগে যাচাই করতে হবে। ওকে, তো দেখো এইটা আমরা 10 নাম্বারটা ক্ষেত্রে বলতেছে ভাইয়া। এইভাবে কিন্তু আসতে পারে যে কোন একটা ধারা দেবে, বলবে এটা পদ সংখ্যা বের করো। তো এইটা দেখো, আমরা যদি 17 থেকে 5 বিয়োগ করি, কত আসে? সরি, 11 থেকে 5 বিয়োগ করলে 6। আবার 17 থেকে 11 বিয়োগ করলে কত আসে? 6। তার মানে কি এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা নির্ণয় সূত্র কি বলতো? পদ সংখ্যা মানে কি? ওই যে এনতম পদ। তো এনতম পদ নির্ণয় সূত্র কি? তো দেখো, A + n - 1 * d। তো সেইখান থেকে আমরা এন এর মানটা যদি বের করতে পারি, আর এই এন এর মানটা কিন্তু হুবহু সূত্র অ্যাপ্লাই করলে হবে না, এখানে কিন্তু আরো জিনিস আছে, সেগুলো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে।
সেইটা দেখো, তোমাদের যদি একটু দেখাই। তো প্রথমে তো এখান থেকে আমরা পাইলাম কি, এ পাইলাম সমান সমান 5, তাই তো। আর এখান থেকে ডি পেলাম কত, ডি ডি পেলাম 6, তাই না। তো এই দুটো পাইলাম। তো এখানে বলছে পদ সংখ্যা কত। কিন্তু দেখো এখানে শুধু যদি এই পর্যন্ত থাকতো, শুধু যদি এই পর্যন্ত থাকতো যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, শুধু এইভাবে থাকতো, তাহলে শুধু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, শুধু এই সূত্রটা অ্যাপ্লাই করলে এখান থেকে এন এর মানটা পেলেই, যে এন এর মান যেটা পাইতাম সেটাই আশা করতাম। কিন্তু এইখানে দেখো, এখানে কিন্তু এই 17 পর প্লাস ডট 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 প্লাস 59 আছে কিন্তু, এই যে 59। তার মানে কি, এই যে এখানে যে পদ সংখ্যা এন ধরছি, সেই এনটা, এই এনটা হচ্ছে 59 এর সমান। ওকে। তো এখানে তাহলে লিখবো কি, পদ সংখ্যা এইটা সমান সমান, তো এন তম পদ নির্ণয়ের সূত্র জানি এইটা, তো এইটা সমান সমান, যদি পদ সংখ্যা যদি এই 59 হয়, এই 59 কততম পদ সেটা তো জানি না, আমরা ধরে নিলাম কি 59তম পদ, 59 হচ্ছে যে তোমার এন তম পদ। ওকে। 59 হচ্ছে কি এন তম পদ, তো আমরা তো সেইটা যদি হয়, তা এইটা যদি এন তম পদ নির্ণয়ের সূত্র হয়, তাহলে এইটা সমান সমান লিখতে পারি 59, মানে শর্ত অনুযায়ী বা প্রশ্ন মতে। ওকে। এই প্রত্যেকটা এমসিকিউ ক্ষেত্রে তোমরা এইটা সমস্যা এটা লাগবে, যদি এই ডট ডট দেওয়ার পর যদি আবার কোনো আলাদা সংখ্যা থাকে এখানে, না থাকলে যদি এখানে সংখ্যা না থাকে, ডট ডট পরে যদি সংখ্যা থাকে, তাহলে শুধু এই সূত্রটুকু অ্যাপ্লাই করলে হয়ে যাবে, এখান থেকে এনে মানটা বের করবো। আর ডট ডট দেওয়ার পর যদি এইখানে সংখ্যা থাকে, সেইটা শর্ত অনুসারে লাগবা, ইজুকাস, এই সূত্রটা ইজুকাস টু এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে লাগবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এনে মানটা বের করি, তাহলে হয়ে যাবে। তো দেখো, এর মান এখানে লাগবে কি বা। ওকে। তো বা দেওয়ার পর এইটির ম্যাথ কিন্তু আমি তোমাদের ইতিমধ্যে বুঝাইছি। ওকে। তো এর মানটা বসাই, 5 ইন্টু 6 মাইনাস 1, সরি, এন এন এর মান তো জানি না, তাই না। তো এন এর মান তো জানি না, তো এখানে লাগবে কি এন মাইনাস 1 ইন্টু ডি কত পাইলাম 6, হ্যাঁ 6 ইজ ইকুয়াল টু 59। তো এখান থেকে দেখো আমরা একটু বের করি, এখানে কিন্তু প্লাস চিহ্ন। তো দেখো এন মাইনাস 1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু, দেখো এখন 59 কে আমরা কি করব, যেহেতু এই 5 এখানে প্লাস, এখানে বিয়োগ হয়ে যাবে, তাই না। যেহেতু এখানে প্লাস ছিল, এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, ডান পাশে নিয়ে গেলে। তো 59 থেকে যদি 5 বিয়োগ করি, দেখি কত থাকে, 59 বিয়োগ 5, তাই না। হ্যাঁ, তো থাকে 54, তো এখানে আমরা 54 লিখে দিলাম। তো এবারে দেখো, এখন 6n মাইনাস 6, তাই তো, ইজ ইকুয়াল টু 54। তো এখান থেকে আমরা n এর মান বের করবো, দেখো 6n ইজ ইকুয়াল টু, তো দেখো এখানে প্লাস হয়ে যাবে, তার মানে কি 60। দেখো 54 সাথে যদি 6 যোগ করি 60, অর্থাৎ এন সমান সমান কত, 10, 6 10 60। তো এই যে 10, তো এন এর দেখি অপশন কি 10 আছে, এই যে দেখো গ নাম্বার অপশন 10 আছে। এই যে তোমরা ইতিমধ্যে সবাই সঠিক অ্যান্সার দিতেছো ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তার মানে কি আমি তোমাদের বুঝাইতে পারতেছি। আচ্ছা, তাহলে এটা গেল। তো এই টাইপের এমসিকিউ আসলে আশা করি ইনশাআল্লাহ সবাই পারবা। ওকে। আচ্ছা, গেল। তো এরপরে দেখি আমরা, হুম, একদম দেখি এক নাম্বারটা, এবার আমরা সরাসরি এক নাম্বারটা চলে যাবো ভাইয়া। তো এইটার ক্ষেত্রে দেখো, এইখানে কি বলছে, ধারাটির সাধারণ অনুপাত বের করো। এখানে বলছে অনুপাত, তো অনুপাত মানে কি, এইটা অনুপাত যদি যেহেতু বলা, তার মানে একটা গুণোত্তর দ্বারা। ওকে। যদি অন্তর বলতো সমান্তর ধারা, তো যেহেতু অনুপাত তার মানে গুণোত্তর দ্বারা। বলছে কি, অনুকরণের সাধারণ অনুপাত বের করো। সাধারণ অনুপাত কি, পরবর্তী পদ ভাগ তার পূর্ববর্তী পদ। অনুপাত, তার অনুপাত মানে তো ভাগ, তাই না। তো দেখো তাহলে লেখি, অনুপাত তো আমরা আর আর দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে, অনুপাতকে প্রকাশ করবো আর দ্বারা। তো আর ইজ ইকুয়াল টু লিখবো, দেখো পূর্ববর্তী পদ, দেখো পরবর্তী পদ মানে কি -1, আর পূর্ববর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ মানে কি 1/1 রুট ওভার 7। তো এটাকে আমরা, সরি, রুট ওভার 7 লিখছিলাম 3, যাই হোক। তো এখন দেখো এখানে ভাগ চিহ্ন, তো আমরা কি করবো, ইজ ইকুয়াল টু দেবো। ওকে। তো ভাগ থাকলে আমরা কি করি, গুণ দিয়ে উল্টাই দিই, নিচে যে সংখ্যাটা থাকে সেটা উল্টাই দেবো, যে এখানে যেটা সেটা থাকবে আর কি। তো প্রথমে যে -1 ইন্টু ভাগ আছে, গুণ দেবো, আর এখানে কি হবে, রুট ওভার 7 চলে যাবে উপরে, আর উপরে 1টা চলে যাবে নিচে। ওকে। তো দেখো এখন গুণ করি। ওকে। তো নিচে অনেক তো কোনো ভ্যালু নাই, তো দেখো, আর এখানে তো মাইনাস চিহ্ন আছে, তো এখানে অবশ্যই মাইনাস চিহ্ন দেবো, আর এখানে রুট ওভার 7 কে যদি অন্তরা গুণ করি, রুট ওভার 7 আসবে। তার মানে কি, এটা সব সঠিক আনসার কি হবে বলো তো। হ্যাঁ, এই যে ঘ, এই সবাই সঠিক আনসার দিতেছো ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া, আচ্ছা তাহলে তোমরা সবাই এক্সপার্ট আছো। তো এরপর আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। ওকে। দেখে এইটা কে কে পারে। হ্যাঁ, এই 2 নাম্বারটা একটু সবাই আনসার করো, দেখি এই 2 নাম্বারটা কে কে পারে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সময়, আচ্ছা দেখি ঠিক আছে, সময় আলম। আচ্ছা, ফেলি কি নাম, এটা বুঝলাম না। ওকে, জান্নাত ইসলাম, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো ভাইয়া। ওকে। আচ্ছা, তো 2 নাম্বারটা অ্যান্সার করো সবাই মানে। দেখো বলছে কি, ও একটি অনুক্রমের সাধারণ পদ, একটা অনুক্রমের সাধারণ পদ 1/3 হলে দ্বিতীয় পদ কত। এখানে বলছে কি দ্বিতীয় পদ, তার মানে কি, দেখো এখানে কিন্তু অনুক্রম মানে কি, অনুক্রম মানে হচ্ছে আমাদের মূলত সূত্র আকারে থাকবে। ওকে।
তো এখানে দেখো কি আছে, অনুক্রম 1/3 এখানে কিন্তু 3 আছে, তাই না? তো এইখানে বলছে দ্বিতীয় পদ, তার মানে কি এই অনুক্রমে যদি আমরা সরাসরি সূত্র হিসেবে কল্পনা করি, তাহলে এই দ্বিতীয় পদ মানে 2 নম্বর পদ। তো 2 নম্বর পদ কি করবো, এই এন এর জায়গায় যদি 2 বসাই দিই, তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা পাবো। তো এন এর জায়গায় আমরা 2 বসাবো সবাই। তো 1/3 তার মানে কি 1/9। তো দেখো 1/9 কই আছে, এই যে গ নাম্বারে। হ্যাঁ, তো 1/9 কই আছে, এই যে ঘ নাম্বারে। তো ঘ নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? তো এই যদি অনুক্রম আকার দেওয়া থাকে, তার মানে এইভাবে সূত্র আকার দেওয়া থাকলে জাস্ট ওইখানে যদি এই সূত্রতেই এইখানে সেম এই একই প্রশ্ন যদি বলতো যে পঞ্চম পদ কত, তাহলে কি হতো, একটু সবাই অ্যান্সার করতো ভাইয়া। যদি এই সূত্রতে বলতো পঞ্চম পদ কত, সবাই একটু অ্যান্সার করো। পঞ্চম পদ, তো কি করবে, এই এন এর জায়গায় আমরা 5 বসাই দেবো। তো 3 টু দি পাওয়ার 5 দেখি কত আসে। 3 টু দি পাওয়ার 5 মানে 3 কে 5 বার গুণ করবো। ওকে, তো দেখো 3 টু দি পাওয়ার 5। ওকে, দেখি কত আসে। আচ্ছা, 243। তো তার, হ্যাঁ 243। তাহলে যদি এখানে যদি বলতাম যে প্রশ্নটা এইভাবে যদি থাকতো যে একটি অনুক্রমের সাধারণ পদ 1/3 হলে দ্বিতীয় পদ কত, সরি এখানে যদি দ্বিতীয় পদ দেওয়া আসতো, এখানে বলছিলাম কি পঞ্চম পদ, তো পঞ্চম পদ কত, এর জায়গায় আমরা 5 বসাই দেবো। তাহলে এটা অ্যান্সার হবে কি 1/243। ঠিক আছে, 1/243। আচ্ছা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার। তো এবার পরবর্তী এমসিকিউতে চলে যাই, দেখি এইটা। হ্যাঁ, 3 নাম্বারটা। তো দেখো এখানে একটা অনুক্রমটির সাধারণ পদ কত। তো দেখো সাধারণ পদ কি, কি মানে এটা শুদ্ধ আকারে প্রকাশ করবো। তো দেখো উপরে দেখো এই যে ধারাটা দেওয়া আছে, একটু ভালো করে ভাই লক্ষ্য করে ধারাটার উপরের দিকে তাকাই আমরা। লবের ক্ষেত্রে দেখো ভাইয়া, লবের ক্ষেত্রে তাকাই দেখো কি দেওয়া আছে লবে, দেখো লবে দেওয়া আছে 1 2 3, এইভাবে ডট ডট ডট, এইভাবে কমা দিয়ে ডট 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 মানে এইভাবে চলতে থাকবে। তার মানে কি 1 2 3 এইগুলো কোন ধরনের সংখ্যা, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তার মানে কি এটা আমরা তাহলে যদি ন্যাচারাল নাম্বার আর এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তাই না? তো দেখো, তো তাই যদি হয়, তো 1 2 3 তো স্বাভাবিক সংখ্যা, তো এইটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম। তো তাহলে এই যে উপরে কি লিখলাম, এন লিখলাম। তো দেখো উপরে এন, তো উপরে এন কিন্তু এই একটা অপশনই আছে, এই যে ঘ নাম্বারে। তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করবে, তাহলে ভাই অপশন বাই টেস্ট করলে তোমরা পেয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা, তো দেখো উপরে কি আছে, 1 2 3 মানে স্বাভাবিক সংখ্যা, এভাবে চলতে থাকবে। আর এই স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো এই এন, যেহেতু এন দ্বারা প্রকাশ, তো এনটাকে উপরে রাখলাম, উপরে লিখলাম, যেহেতু ভাগ চিহ্ন আকারে আছে, তো এনটাকে উপরে রাখলাম। এবারে নিচের গুলো কল্পনা করি দেখি। আর আচ্ছা, আচ্ছা আচ্ছা ভাই, দেখো যেটা বলছিলাম, তো দেখো এইখানে দেখো উপরের ক্ষেত্রে একটা অপশনই কিন্তু এন আছে, বাকিগুলো নাই। তার মানে এই বাকিগুলো যেহেতু নাই, তাই বাকিগুলো হবে না, এটাই অ্যান্সার হবে। শুধু উপরেরটার ক্ষেত্রে কল্পনা করে তোমরা অ্যান্সারটা বলতে পারবা। এবার যদি আমরা নিচেরটার ক্ষেত্রে মানে হরের ক্ষেত্রে যদি তাকাই, দেখো হরে কি আছে, 2 3 4, 2 3 4, তার মানে কি, তো আমরা যদি এইখানে এন, এন এর সাথে যদি +1 দিই, দেখো এন এর সাথে যদি +1 দিই, তাহলে কিন্তু এগুলো আসবে। তার মানে কি এন এর জায়গায় মানে তো স্বাভাবিক সংখ্যা, এন এর জায়গায় আমরা যে কোনো একটা মান বসাবো। তো প্রথমে যদি আমরা অন কল্পনা করি, এন এর জায়গায় যদি অন বসাই, দেখো এইখানে নিচের ক্ষেত্রে দেখো, এই দেখো তাহলে আমরা সূত্র পাইলাম কি, এই যে এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাই তো এইটা আমরা দেখলাম। তো দেখো এন এর সাথে যদি আমরা, এন এর সাথে এখানে কিন্তু সূত্র ভাই দেখো n+1, তার মানে কি আমরা যদি অন বসাই, এন এর জায়গায় যদি আমরা অন বসাই, এই যে দেখো ভাইয়া n+1, তার মানে কি দেখো এন এর জায়গায় যদি অন বসাই, তো 1+1 মানে কি 2। আবার যদি এন এর জায়গায় 2 বসাই, 2+1 মানে কি 3। আবার দেখো অনের জায়গায় যদি আমরা 2 বসাই, 2+1, এই যে সূত্র +1 কিন্তু প্রত্যেকবারই থাকবে। আর এন কিন্তু একবার একটা মান বসাইলে পরবর্তী মান বসাবো, ঠিক আছে, একই মান বারবার বসাবো না। তো দেখো 2+1 মানে 3, আবার এখানে 3+1 মানে 4। তো দেখো যদি n+1 নেই, তাহলে নিচের ক্ষেত্রে এই যে হরের, দেখো হরের ক্ষেত্রে যদি n+1 নেই, তাহলে কিন্তু 2 3 4 এইভাবেই আসবে। এই যে দেখো, তো 2 3 4ই আছে আছে এখানে। তার মানে কি, তাহলে এই যে ঘ নাম্বার অপশনই সঠিক। আচ্ছা, লিমন দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে যুক্ত আছে ভাইয়া। তো দেখো তাহলে সবাই ক্লিয়ার ভাই, বুঝতে পারতেছো? তো এইটা কিন্তু নিচের হরের দিকে যাওয়ার দরকার নেই, তার আগেই আমরা বলতে পারবো। এই যে লবের ক্ষেত্রে তাকাই বলতে পারবো, দেখো 1 2 3 স্বাভাবিক সংখ্যা, তো একে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো দেখো আর উপরে যদি এই প্রশ্নটাই যদি উপরে যদি এইভাবে থাকতো যে 1 1 1, প্রত্যেকবার যদি 1 1 থাকতো, তাহলে কি লিখতাম বলতো? যদি প্রত্যেকবার 1 1 থাকতো, তাহলে কোন অপশন হইতো বলতো? এই 3 নাম্বারটার অ্যান্সার করো এবার তোমরা। দেখো তোমাদের 3 নাম্বারটা থেকে আমি তোমাদের একটা এমসিকিউ দিই, তোমরা এটা অ্যান্সার করবা। 1/2, 1/3, 1/4, এইভাবে কমা ডট 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 ডট। তো অনুক্রমটির পদ সংখ্যা কত বলো? এই ধারাটার ক্ষেত্রে অনুক্রমটির পদ সংখ্যা কত, এই ধারাটার ক্ষেত্রে একটু বলো তো সবাই। হ্যাঁ, তো প্রথমে কি করবো, উপরের দিকে তাকাবো মানে লবের দিকে তাকাবো। ওকে, তো দেখো লবের দিকে কি আছে, ওয়ান, তার মানে উপরে সবসময় অন নিব, উপরে অন থাকবে। ওকে, আর নিচে যেভাবে অ্যাপ্লাই হবে ওইভাবে লিখবো। তো নিচে যেহেতু সেম আগেরটার মতো আছে, তার মানে লিখতে পারি কি n+1। দেখো n+1 লেখার কারণটা কি, দেখো এন এর মানে যদি আমরা অন লিখি, তার মানে 1+1 মানে 2, এই যে 2 পাইলাম।
তারপর দেখো যদি 2 বসাই, 2 প্লাস 1 মানে কি 3, এই যে 3 আছে। তারপরে 3 বসাই, 3 + 1 মানে 4, এই যে 4 আসছে, এইগুলো সব থাকবে, তার মানে ঠিক আছে আমাদের। তাহলে উপরে থাকবে কি 1, আর নিচে থাকবে কি n+1, এইটা সঠিক অ্যান্সার। ওকে, তাই যদি হয় দেখো অপশনে কি আছে, এই যে দেখো, যদি এইখানে যদি প্রত্যেক উপরে মানে লবের ক্ষেত্রে যদি লবের এই প্রত্যেকবার যদি অন হইতো, লবে যদি অন হইতো এইভাবে, তাহলে এটার অ্যান্সার হইতো কিন্তু এই গ নাম্বারটা। দেখো ভাইয়া, এই যে গ নাম্বারটা হইতো। আর যেহেতু স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 এইভাবে এইভাবে আসে, সেহেতু এটার অ্যান্সার হবে এই যে ঘ নাম্বারটা। ওকে, সবাই বুঝতে পারতেছো ভাইয়া? আশা করি সবাইকে ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে। পেহেলি, আচ্ছা, আনকমন নাম, খুবই আনকমন নাম, ভালো। আচ্ছা, তো সবাই আশা করি ক্লিয়ার। ওকে, তোমরা যারা ভাই রেগুলার ক্লাস করো, তোমাদের টেস্ট করি আমি চাচ্ছি যে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের এমসিকিউ অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলো আমি শেষ করে দেবো তোমাদের টেস্ট পরীক্ষার আগে ইনশাল্লাহ। প্রত্যেকদিন লাইভে ক্লাস করবে, রাত 9টায় চলে আসবে, অবশ্যই ক্লাসগুলো পাবা। ওকে, আর তোমরা যারা ইতিমধ্যে পূর্বে ক্লাসগুলো মিস করছো, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবা। ইউটিউবে গিয়ে সার্চ করবে জাহিদুল ম্যাথকের নামে, তো আমাদের চ্যানেলটা চলে আসবে, এখান থেকে প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে সুন্দর করে একদম সুন্দর করে এখানে হায়ার ম্যাথ এবং উচ্চতর গণিত এবং তোমার কি জেনারেল ম্যাথ, ঠিক আছে, সাধারণ গণিত, এই দুইটারই প্লেলিস্ট আছে। ওইখানে প্রত্যেকটা অধ্যায় আগের ক্লাসগুলো রেকর্ড করা আছে, মানে রেকর্ড ক্লাস এখানে আপলোড করা আছে, সেখান থেকে করে নিবা। ওকে, আশা করি তোমাদের উপকারে আসবে। তো এরপরে যে পরবর্তী এমসিকিউ তে চলে যাই দেখি। আচ্ছা, এখানে, আচ্ছা, আর এখানে আর দেখতে পাচ্ছি না তো আজকে তো। আর আজকে তো অনেকগুলোই, আর আগে, সরি, আগামী ক্লাসে তো তোমাদের অনেকগুলোই করাইছি, তাই না? তো বাকি যেগুলো ছিল সেগুলো আজকে করিয়ে দিলাম। তাহলে আমাদের অধ্যায় 13 কমপ্লিট। ওকে, অধ্যায় 13 কমপ্লিট। এরপরে পরবর্তী অধ্যায় আমরা অধ্যায় 14, আগামীকালের পরের দিন অধ্যায় 14। আচ্ছা, 14তে যে অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ সমাধান করবো। ওকে, আগামীকালে পরের দিন। তো আগামীকাল তো উচ্চতর গণিতের ক্লাস আছে, তো সবাই চলে আসবে, আগামীকাল উচ্চতর গণিতের ক্লাসটা করবো। আর পরের দিনে আমরা এই যে এইটা অধ্যায় 14 শেষ করে দেবো। ওকে, তো সবাই আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করবা। ওকে, যাতে সুস্থ থাকতে পারি, যাতে তোমাদের ক্লাসগুলো নিতে পারি রেগুলার। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্ত এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।